কিন্তু বেতার বা টেলিভিশন প্রয়োজনই মনে করেন যে আমাদের 40 বছরের একজন সার্ভিস গিভার যে সার্ভিস দিয়ে গেছে তাকে একটা বিদায় জানাই। এইটা আমার জন্য একটা খুব আক্ষেপের জায়গা। এইটা গড়ে ওঠেনি এখনো বাংলাদেশ টেলিভিশন বা বাংলাদেশ বেতার এখনো গড়ে ওঠেনি। মানে ওনারা দিতে ব্যর্থ হয়েছেন আমাকে সেই সম্মানটা। সম্মান আমি এই জন্য বলবো কারণ ওনারা দিলে এটা আমার জন্য অবশ্যই অনেক সম্মানের হতো, সেটা ওনারা দিতে ব্যর্থ হয়েছে। এইখানে আমার আফসোস মনে হয় না যাবে, এখনো প্রলেপটা আমি পাইনি। অনেক প্রতিষ্ঠান যেতে পারি না, বাড়ি বয়ে এসে দিয়ে যায়, কিন্তু যারা আমাকে গড়েছে বা যাদের কারণে আজকে আমি সোসাইটিতে এত বেশি মানুষের কাছে ভালোবাসার পাত্র, তারাই আমাকে ভালোবাসেন। এটা হচ্ছে আমার দুঃখ। টেলিভিশন বা বেতার আসলে আমাকে ভালোবাসতে পারেনি। আমি কাজই করে গেছি এখানে, কিন্তু ওদের শ্রোতা দর্শকের ভালোবাসা পেয়েছি, কর্মকর্তাদের ভালোবাসা পাইনি। আমি এটাকে সেকেন্ড হোম ভাবতাম। আমি ভাবতাম আমার পরিবারের পরে এটা হচ্ছে আরেকটা পরিবার। রেডিও বা টেলিভিশনকে আমি পরিবার ভাবতাম, কিন্তু আমাকে পরিবারের সদস্য ভাবেনি ওরা। এটা আমার কষ্ট। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন যাকে, আমরা কিন্তু সবাই তাকে চিনি। আমাদের সবার প্রিয়, আমাদের কি বলবো, সংবাদ যারা পড়ে থাকেন তাদের কাছে ভীষণ প্রিয়। হ্যাঁ, নাম তার রেহেনা পারভিন এই মুহূর্তে আমার ক্যামেরার সামনে আসছেন। আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ। আপা কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভালো। অনেকে কিন্তু আমাকে বলে যে আমাদের একজন পুরনো নিউজ রিডার ছিলেন, বিটিভিতে পড়তো, এখন ওনাকে দেখা যায় না। এত ভালো লাগতো, এত সুন্দর নিউজ পড়তো, আপনাকে মানুষ মনে রেখেছে। তো সেই কারণে আসলে আমার কাছে মনে হয়েছে আপনাকে আমি হনে খুঁজি মাঝে মাঝে। আপনি তো অনেক ব্যস্ত থাকেন, তো এই যে মানুষের মনের মাঝে আপনি গেঁথে আছেন, এই জিনিসটা আপনি কেমন ফিল করেন? এটা তো আমার জন্য একটা আশীর্বাদ আমি মনে করি, কারণ কে কাকে মনে রাখে? এত ব্যস্ত মানুষের জীবন, আমরা নিজেরা এখন এত বেশি মাল্টি ওয়ার্কে ব্যস্ত থাকি, একটা কোনো ট্র্যাকে থাকি না। একটা ট্র্যাকের একটা মানুষকে মনে রাখা ইটস রিয়েলি ডিফিকাল্ট। আমাকেও হয়তো অনেক পুরোনো দিনের লোকের কথা মনে করে বলতে হয়। তুমি যে কথা বললা যে মানুষ মনে রেখেছে, মানুষ খোঁজে এখন যে সেই মুখটা কোথায়। এটা আমার জন্য একটা বিরাট পাওয়া, বিশাল পাওয়া আমি মনে করি। আমার প্রফেশনালটা ধন্য। খুব জানতে ইচ্ছে করে সেই বিটিভিতে আপনার সংবাদ পড়া শুরু কত বছর হলো এবং কবে থেকে আপনি এই সংবাদ প্রফেশনে আপনি কাজ শুরু করেছিলেন? এইটা হলো প্রায় 80 বা 81। ওই সময়টাতে a group of news presenter went to Kuala Lumpur for training. ওরা যখন 30 জনের মতো গেল, বাংলা এবং ইংরেজি মিলিয়ে কুয়ালালামপুরে ট্রেনিংয়ে, তখন মোটামুটি ফাঁকা, মানে টেলিভিশনে নিউজ পড়ার 2-1 জন থাকে। ওই সময়টাতে আমি রেডিও বাংলাদেশে ভীষণ রকম নিউজ পড়তাম, সকাল বিকাল ইউনিভার্সিটি থেকে হেঁটে এসে পড়তাম। মানে শুরুতে যেটা হয়, আমি 79-এ রেডিওতে শুরু করেছি, যখন 81-এ তখন দেখা যায় যে আমি সব নিউজগুলো পড়ছি, ছোট ছোট নিউজগুলো, মেইন বুলেটিন পড়ছেন সিনিয়ররা এসে। ওই সময় একটা দিনের ঘটনা, সেটা হচ্ছে দুপুর 12টায় আমরা নিউজ পড়তাম এবং দুপুর 2:30 আবার পড়তাম। মাঝে কমার্শিয়াল সার্ভিস হতো, কমার্শিয়াল সার্ভিসে বাইফার্কেশনের পরে আমরা নিউজ দিয়ে স্টার্ট করতাম। তো যিনি 12টায় পড়বেন তিনি 2:30টায় পড়বেন। আমরা 12টায় পড়ে দৌড়ে চলে যেতাম ক্লাসে বা বিশ্ববিদ্যালয়ে। তখন একটা আমাদের জন্য অভয়ারণ্য, ওখানে যাওয়া, কালচারাল অ্যাক্টিভিটিস করা। আবার 2:30টার জন্য 2টোর সময় চলে আসতাম। তো একদিন আমার সাথে যিনি নিউজ ইংরেজিটা পড়লেন, 12টায় 5 মিনিটের বাংলা, 12টা 5-এ 5 মিনিটের ইংরেজি, সেম 2:30টায় তাই। তো যিনি পড়লেন আমার সাথে তিনি হলেন নাসিম ফেরদৌস। ওনার হাজবেন্ড তখন বাংলাদেশ টেলিভিশনের চিফ নিউজ এডিটর হুমায়ুন চৌধুরী। আচ্ছা, হুমায়ুন চৌধুরী, নাসিম ফেরদৌস একসাথে এসছেন। হুমায়ুন চৌধুরী আমাদের ডাইরেক্টর নিউজের রুম, ময়াজউদ্দিন আহমেদের রুমে বসলেন, আমরা নিউজ করতে নিচে আসলাম। তখন 1তলায় নিউজ ছিল, আমরা শাহবাগ রেডিওর 3তলায় নিউজ রুম, 1তলায় পড়তে আসতাম। তো ন্যাচারালি এখন নাসিম ফেরদৌসের হাজবেন্ড ওখানে এসছেন, উনি টেলিভিশনের চিফ নিউজ এডিটর হুমায়ুন চৌধুরী, তাকেও চিনি, উনি আসেন এর জন্য চিনি। তো 12টা 10-এ আমরা দুজনে একসাথে মিলে উপরে গেলাম। তো উপরে যাওয়ার পর
আমাদের ডাইরেক্টর নিউজ যিনি ছিলেন মওয়াজুদ্দিন সাহেব বললেন ওকে নিতে পারো। এর আগে কি কথা হচ্ছে আমি তো জানি না। তো ওকে নিতে পারো বলার পরে হুমায়ুন চৌধুরী সাহেব বললেন ও কি পারবে নিউজ পড়তে? তো উনি বললেন এইমাত্র না তুমি বললা মেয়েটি খুব ভালো পড়ে। তো বুঝলাম যে 12টায় উনি শুনেছেন। আচ্ছা। তো বলার পরে ও আচ্ছা তুমিই পড়েছো, হ্যাঁ খুব ভালো পড়েছো, খুব ভালো পড়েছো বলে একটা কার্ড দিলেন। উনি কার্ড দিয়ে বললেন তুমি আজকে বিকেল 5টায় রামপুর আসো। আজকে এখন অডিশন দিলাম, এখন কাল বিকেল 5টায় আমার তো এক ধরনের উত্তেজনা কাজই করে। তাই বলে আমি একটু যদি দেখতে চাই বুলেটিনটা কিভাবে যায় অন ইয়ারে, বলে হ্যাঁ তুমি আসো। 8টায় তখন শামীমা নাসরিনের নিউজ ছিল, শামীমা নাসরিন পড়তো। পরের দিন যে 5টায় উনি আসতে বলেছেন দুপুরবেলায় যখন বললেন, পরের দিন 5টার জন্য আমি তৈরি হয়ে গেলাম, 3টার সময় গেলাম, মেকআপ রুমে গেলাম, ওরা আমাকে মেকআপ দিচ্ছে। তো মেকআপ দিচ্ছে সময় এই সালাম সাহেব ছিলেন তখন চিফ মেকআপ ম্যান, 80তে উনি হয়তো জুনিয়র কেউ ছিলেন। তো উনি বলছেন আল্লাহ আপনার এই চেহারা তো একেবারেই চোয়াল ভাঙা এই সেই। আচ্ছা। তাই বললাম কেন সালাম ভাই, হবে না, পারবো না। এখন চেহারা ভাঙা দেখে নিউজ পড়া না হওয়ার তো কোনো কারণ নেই। আজকাল লোকে যদিও চেহারাটাকে অনেকেই অনেক কসরত করে ভাঙতে হয়, আমার ওটা অটোমেটিক ছিল। দেরি হয়ে যাচ্ছে, হুমায়ুন চৌধুরী সাহেব ওপর থেকে ফোন করে বললেন যে নিউজ রিডারকে ছাড়েন, নিউজ তো ফেল হবে। বলে ওনার তো একেবারেই চেহারা বসা, এটাকে আমরা একটু ফুলিয়ে দিই, আছে কোনো সিস্টেম, একটু সাদা পাউডার, ওদের একটু গালটা কারুকাজ আছে। তো গেলাম উপরে, দিলেন উনি, আমি পড়লাম, অনিয়ারে গিয়ে পড়লাম। নিউজ কিন্তু খুবই স্মুথ পড়ে আসছি। আচ্ছা। হুমায়ুন চৌধুরী সাহেব ডেকে পাঠালেন, এটা আপনি কি করলেন? তাই আমি বললাম কি করলাম? বলে আপনি তো কোনো কমিউনিকেশন পারেন না। আমি তো কিরকম? বললো এটা টিভি, ভিজুয়াল মিডিয়া, এখানে আপনাকে বারবার ক্যামেরার দিকে তাকাতে হবে। পরের দিন মেকআপ রুমেও আমি আরো স্বচ্ছন্দ, না লাগবে না, এভাবে দেন ওভাবে দেন, চট করে চলে আসলাম, পড়লাম। এভাবে এক নাগারে অনেক দিন করলাম। পড়তে পড়তে একটা সময় দেখলাম যে উনারা আমার পড়াটা পছন্দ করেছেন। মালয়েশিয়া থেকে ওরা ফিরলো পরেও আমার শিডিউল কিন্তু বন্ধ হয়নি। তখন আরো আমাকে একটু ভালো শিডিউল দেওয়ার জন্য প্রমোশন দিল। বাস এভাবেই চলতে থাকলো, চলতে একদম 2020 কোভিড এসে থামলাম। কত বছর? 80 থেকে 2020, 40 বছর। 40 বছর, মানে এটা কি ভাবা যায়? একটা মানুষ 40 বছর ধরে অন এয়ারে মানে সংবাদ পাঠ করা। এই কারণে আপা শুরুতে বলেছিলাম যে আপনি মানুষের মনে একেবারে গেঁথে আছেন। আপনি কি জানেন যে মানে কি বলবো, এই প্রজন্মের অনেকেই আপনাকে ফলো করে আপনার মতো করে নিউজ পড়তে চায়, আপনার মতো করে টোন আনতে চায়, কত সাধনা করে তারা। হ্যাঁ, আমি নিজেই দেখেছি, অনেকে বলতে শুনেছি যে রেহেনা আপার মতো যদি টোনটা আনতে পারতাম। তো আপনাদের সময় যে নিউজ রিডাররা নিউজ পড়তো, যে ডেডিকেশন ছিল, পরবর্তী সময় যখন অনেক প্রাইভেট চ্যানেল হলো, তাদের যে ডেডিকেশন, এটার মধ্যে তফাৎটা আপনি মানে মানে কিরকম দেখছেন? আগে যেরকম শুধু বাংলাদেশ টেলিভিশন ছিল এবং ইন টোটালে আমাদের 5টার মতো বুলেটিন ছিল, এটা দেখার জন্য লোকে বসে থাকতো। নিউজটা একটা এন্টারটেনমেন্ট ছিল ওদের কাছে, এবং নিউজটা মিডিয়া হিসেবে ওদের জন্য গ্রহণযোগ্য ছিল, যে দেখি তো টেলিভিশন কি বলে, এরকম। টেলিভিশনটা শহরে বা নগরে ছিল, আমরা নাগরিক রিয়াকশন যেটা পেতাম টেলিভিশন থেকে নিউজ পড়ে বের হলেই বাইরে গিয়ে আমরা ওই ইয়েটা পেতাম, এটাকে কি বলে, রিসেপশন বা ফিলিং বা ওই যে ভাইভটা, যে হ্যাঁ রেহানা পড়ে আসছে নিউজ, এরকম। তো ওই কারণে আমরা আরো বেশি আগ্রহী, উৎসাহী, সিরিয়াস। ব্যক্তিগতভাবে আমি জানি না ঠিক কতটা সবার ইয়ে পূরণ করতে পেরেছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি কোনো ঘাটতি রাখি নাই। যেমন বলি, যেদিন আমি নিউজ পড়তে যাব, আমার প্রিপারেশনটা কিন্তু মাথার মধ্যে ঘুরতে থাকবে আজকে আমার নিউজ আছে, তাহলে আমার কোন কোন কাজগুলো করা যাবে না আর কোন কোন কাজগুলো করতে হবে, এটা আমি আমার স্টাইলে করে নিয়েছি। যেমন সেদিন চিৎকার চেঁচামেচি হইচই, মেন্টালি একটা আনরেস্টের মধ্যে থাকা যাবে না। আমাকে অবশ্যই নিউজ পড়তে যাওয়ার আগে পিস, কুল, মেন্টালি আমাকে খুব ইয়ে থাকতে হবে। আর সারাদিনের বুলেটিনগুলো আমি যদি পাতা উল্টে দেখতে নাও পারি, আমাকে শুনতে হবে। মানে কি, আমি নিজে প্রিপেয়ার থাকলাম আজকে এই বুলেটিনগুলো যাবে। এটা কিন্তু এক ধরনের গ্রাউন্ড ওয়ার্ক বলা যেতে পারে। তাতে করে হয় কি, কনফিডেন্স পাওয়া যায়। আমি যখন কনফিডেন্ট হই যে এই বুলেটিনগুলোই আজকে গেছে, হয়তো লেখার ধরনটা রেডিও থেকে টেলিভিশনের আলাদা, অন্য স্টেশন থেকে টেলিভিশনের আলাদা, কিন্তু বিষয়টা তো এক। আমি নিউজটা
নিজে মানে আমার ব্রেনে থাকলো, এটাকে কি বলা যেতে পারে, আমি নিউজটাকে আগেই কনজিউম করে রাখলাম, আমি আগেই কনজিউম করে রাখলাম। অনিয়ারেস্ট দেওয়ার স্টাইলটা হচ্ছে ওদের ল্যাঙ্গুয়েজ আর আমার স্টাইল। তাতে করে হয় কি, লোকে ভাবে যে শি ইজ কনফিডেন্ট বা সে নিউজের সাথে জড়িত, অনেক বেশি নিউজই হয়ে যায় আমি তখন। তো এর বেশি কিছু কিন্তু লাগে না। আর সবচেয়ে বেশি লাগে কোনটা, প্রফেশনটাকে ভালোবাসা যেখানে থাকে সেখানে কোনো খারাপ একদম। আপনার দুই মাধ্যমে আপনি কাজ করেছেন একদম সগৌরবে, একেবারে রেডিওতে এবং টিভিতে। যদি জিজ্ঞেস করি যে কোন মাধ্যমটা আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? স্বাচ্ছন্দ্য আসলে দুটোতেই বোধ করি, কারণ একই কাজ করি, একই বিষয়। তবে আমাকে একটু প্রেজেন্টেবল করার জন্য আমাকে যখন মেকআপ নিতে হয়, আমাকে একটু সেজেগুজে বসে থাকতে হয়, একটু ফর্মাল থাকতে হয়, ওইটা একটু আমার কাছে কঠিন, কিন্তু আমি এনজয় করি। এবং আমার যে মেকআপের বিষয়গুলো, খুব হালকা মেকআপ ব্যবহার করতাম। প্রথম দিকে তো চুলের কোনো কাজই করতাম না, চুল অনেক বেশি থাকার কারণে চুলটাকে শুধু আঁচড়ে নিয়ে খোপা করে বসে যেতাম আমি। তাহলে আমাদেরকে বলাই হতো যে আমরা একটু বাঙালি স্টাইলে নিউজ বা হেয়ার স্টাইলটা করি। আপনাদের সেই সময়টা কিন্তু আপনাদের যে সাজগোজ ছিল, সে সময়টা মনে হতো যেন প্রকৃত বাঙালি আপনারা। একেবারে মনে হতো, মেকআপ ছাড়াই মনে হতো। একদম। আমাকে বলা হতো যে তুমি তো আটপৌরে, আমাকে বলা হতো আটপৌরে। অনেকে আবার যেমন টেলিভিশনে পড়ার জন্য আমরা অনেক সময় কানের ইয়ারিং টিয়ারিং কিনি, এইটা আজকে টেলিভিশনে পড়বো। নো, টেলিভিশনে এমন কোনো গ্লিটারিং, এমন কোনো তোমার নিউজের চেয়ে বেশি আকর্ষণ করে ওই জিনিসটা পড়া হচ্ছে এক ধরনের ক্রাইম। কারণ তুমি চিট করতেছো, তুমি তো প্রেজেন্ট করবা নিউজটা, সেখানে তুমি যদি তোমার সাজটাকে বাহুল্য দাও তাহলে চিটিং করা। তো আমরা ওইটা করতাম না, যে কারণে অনেকে আমাদেরকে আট করে বলতো। তাহমিনা এখনো করে না, আমিও কখনো করিনি। আমাদের সাজসজ্জার মধ্যে কেউ কোনো আর্টিফিশিয়াল কোনো ইয়ে রাখেনি। তো এইটা করা মানে হচ্ছে আমি নিউজটাকে একটু কম ভালোবাসলাম, আমার সাজটাকে বেশি ভালো প্রাধান্য দিলাম। ভালোবাসা যেখানে থাকবে তার রেজাল্ট তো ভালো হবেই না, হবে না। আপনাদের সেই সময়টার কথা কি মনে হয় যখন একসাথে আপনারা ছিলেন, আসমা আহমেদ মাসুদ, আপনি, শিরিন শিলা, তারপরে রুকসানা আপা, আরো অনেকে ছিলেন। রোকেয়া আপাকে আমি পেয়েছি অল্প পরেই, রোকেয়া আপা পরে ভয়েস অফ আমেরিকায় কিছুদিন পেয়েছি, সৌভাগ্য হয়েছিল। তো সেই দিনগুলোর কথা মনে হয়, কোন স্মৃতি মনে হয়? অনেক অনেক স্মৃতি মনে হয়। একটু শেয়ার করেন আমাদের সাথে। প্রথম দিকে জীবনের বিভিন্ন স্তরে, মনে করো আমি কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে গেলাম, বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনগুলো কিন্তু ঝকঝকে স্মৃতি হয়ে আছে। সিমিলারলি আমি যখন টেলিভিশনে যাই তখন কিন্তু টেলিভিশনের প্রথম দিনগুলোই স্মৃতিময় আর মজা। মাঝে বলো সে একটা নিউজে ওইখানে যা লেখা আছে সেটাকে আরেকটু ঘুরিয়ে বলে আরেকটু সুন্দর হবে, বা নামের একটা বানান হয়তো কোথাও ভুল হয়ে গেছে, এটাকে সংশোধন করে পড়ে নেওয়া। আমার ওরকম কোনো, আমি মনে করি আমার ভুলের কোনো ইয়ে নেই, স্মৃতি নেই, পড়িনি, এত ওরকম কোনো বিগ মিস্টেক নাই। তো সেই জন্য হয়তো চমকপ্রদ ঘটনা বলা যাবে না, কিন্তু আমরা নিজেরা খুব মজা করতাম যে অমুকের ওই জিনিসটা আরেকটু ভালো হতো, উনি কেন এত গোল্ডেন ফ্রেমের চশমা পরলেন, উনাকে তো অত নিজের মনে হয় না, মনে হয় এটা বাইরের লোক, ঘরের লোক না। এরকম মজার স্মৃতি এগুলোই আছে। আর কখনো ইয়ে ফেল হলে, মনে করো নিউজ রিডার ফেল হলে অ্যানাউন্সার দিয়ে পড়ানো হতো। তো এরকম একটা ঘটনা ঘটেছিল যে আমি 11:30 বাংলাটা পড়বো, ইংলিশ নিউজ রিডার পৌঁছায়নি। আচ্ছা, আমাকে বলা হলো আপা আপনি ইংরেজিটা পড়ে দিয়েছেন 5 মিনিটের বুলেটিন। তো যারা বলছেন তারা হয়তো ভাবছেন বাংলা এবং ইংরেজি দুটোই আমার জন্য সহজ। আচ্ছা, কিন্তু ইংরেজিটা পড়বো দেখে নার্ভাস হয়ে আমি বাংলাটাই খারাপ করে ফেলেছি, যেটা আমার কখনোই হয়নি। এবং পরে যখন ইংরেজিটা পড়লাম, সত্যি কথা বলি ইংরেজিটা এত ভালো হয়েছিল, আমি বাসায় ফেরার পরে, তখন টিএনটি ফোন ছিল, বাসায় ফেরার পরে আমাদের নিউজ রিডার অ্যাসোসিয়েশন, যেটা সংবাদ পাঠক সমিতির সেক্রেটারি ছিলেন শামীম আহমেদ, ইংরেজি খবর পড়তেন। শামীম ভাই ফোন করে প্রথম কথাটা বলেছে, ওয়াই ডোন্ট ইউ সুইচ ওভার টু ইংলিশ। এখন যারা ইংরেজি পড়ে তাদের থেকে অনেক ভালো পড়েছো তুমি। আমি বললাম না, আই এম নট সাউন্ড ইন ইংলিশ। বলে তুমি এখানেও একটা খুব ভালো কথা বলেছো, যেটা বলবে না লোকে, গুড বলবে, সাউন্ড বলবে না। সাউন্ড আর গুডের মধ্যে যে তফাৎটা, তুমি যেটা বোঝো তুমি শুরু করো। আনফর্চুনেটলি আবার আর করা হয়নি,
বাংলাদেশ বেতারেও আমি প্রথম প্রোগ্রাম শুরু করেছিলাম এক্সটার্নাল সার্ভিসে ইংরেজি দিয়ে। টেলিভিশনে 2 দিন আমার ইংরেজি পড়ার সৌভাগ্য হয়েছিল, অথবা দুর্ঘটনা চক্রে পড়েছিলাম বলা যেতে পারে, কিন্তু আমার ইংরেজিতে সুইচ ওভার করা হয়নি। সুইচ ওভার করলে আমি জানি না, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। আমার ধারণা এখন অনেকে যারা পড়েন তাদের থেকে কোনো অংশ কম ভালো করতাম না। একজন কিংবদন্তি তুল্য সংবাদ পাঠক বলবো আপনাকে, যদি সেটা না হতেন তাহলে আপনি নিজেকে কোন প্রফেশনে দেখতে আপনি পছন্দ করতেন? আমি শিক্ষকতা পছন্দ করি, মানে মানুষকে শেখাতে, বোঝাতে বা কথা বলতে আমার খুবই মানে এক অর্থে কিন্তু শিক্ষকতা আপনি মানে আপনি করেছেন, যেটা শুরুতে বলেছেন যে আপনি একজন ট্রেনার হিসেবে কাজ করেছেন নিউজ রিডারদের, তাই না? একদম। আমাদের চোখে তো খুব সফলতার সাথে আপনি এই কাজটা করে গেছেন, এখনও করে যাচ্ছেন। যদি বলি, আপনার মনে কি কখনো আক্ষেপ হয় যে এত সফলতার সাথে কাজ করেছি, আপনার ডেডিকেশন তো 100%ই ছিল, তো মানুষের ভালোবাসা পেয়েছেন, তারপরে কি কখনো মনের অজান্তে কোনো রকম আক্ষেপ আসে, হতাশা আসে যে আমার মূল্যায়নটা সঠিক হয়নি, এই ক্ষেত্রে হয়তো বা আরও বেশি হওয়া উচিত ছিল বা বেশি পেতে পারতাম? হ্যাঁ, খুব হয়। এত অ্যাপ্রোপ্রিয়েট একটা জায়গায় বলেছো, যেটা নিয়ে আজকে আমি কথা বলছিলাম। আচ্ছা। যে আমি রিহানা পারভিন যখন একটা জায়গায় গিয়ে কথা বলি, তখন ওনারা রিহানা পারভিনকে শোনে। সেটা আমি যখন বেতার বা টেলিভিশনে কর্মকর্তা বা তাদের সাথে কোনো কিছু নিয়ে কথা বলতে যাই, তারা আমাকে ওই মূল্যায়নটা করে না। তারা তখন ওনারা আমাকে একটা সুযোগ দিয়েছিলেন। ওই জায়গায় ওনারা আমাকে ওনাদের একজন কি বলবো সহকর্মীও মনে করে না, বলে রেহানা কি বোঝে, এরকম একটা অ্যাটিটিউড। ওইটাতে আমি কষ্ট পাই, আহত হই। হ্যাঁ, আমার ক্ষেত্রটা ছিল টেলিভিশন অথবা রেডিও, যেখান থেকে আমি আজকে মানুষের কাছে অনেক বেশি পপুলার হয়েছি বা অনেক বেশি গ্রহণযোগ্য, ভালোবাসা পেয়েছি। কিন্তু সেইটা ওনারা ভাবেন যে ওনারা আমাকে দিয়েছেন। কর্তৃপক্ষের এই যে ধারণাটা, এইটা ব্যাপারে আমার কষ্টটা হচ্ছে। হ্যাঁ, দিয়েছেন ওনারা, একটা তো প্রতিষ্ঠানকে চালাতেই হবে, চালানোর জন্য আপনারা একজনকে সুযোগ দিয়েছেন, কিন্তু আমি আমার জায়গাটা তৈরি করেছি আমার নিষ্ঠায়, আপনার যোগ্যতা। তো সেইখানে কেউ যদি আমাকে সম্মান করে, বিং এ রেডিও বা টিভি কর্মকর্তা, আপনি আমাকে সেই সম্মানটা করতে অসুবিধাটা কোথায়? আমি তো আপনার চেয়ে বড় হয়ে যাব না, আপনি যত বড় কর্মকর্তা হয়ে থাকেন, আমি আপনার চেয়ে বড় হব না, কিন্তু আমি তো আমার জায়গায় বড়। আমার জায়গা, আমাকে যারা পছন্দ করেন, ভালোবাসেন, বা এই প্রফেশনকে বলতে গেলে বলে শি ইজ দ্য আইকন, আপনাদের সেইটা মেনে নিতে অসুবিধাটা কোথায়? একটা কথা বলি, আমি এখনো খুব আহত, মানে এইটার মলম আমাকে কেউ দেয়নি এখনো। যেমন অনেক বছর খবর পড়ার পরে, 40 বছর পড়ার পরে, যখন নাকি ওই প্রতিষ্ঠান থেকে চলে আসতে হয়, একটা ফেয়ারওয়েল পাই কেউ। একজন সরকারি কর্মকর্তা তার 40-50 বছরের কর্মজীবনে যে শ্রম দিয়ে ওই সার্ভিস দিয়েছেন এই প্রতিষ্ঠানটাকে, তার আশেপাশের লোকজন তাকে ফেয়ারওয়েল দেয়। অফিসিয়ালি, ব্যক্তিগতভাবে হোক, অফিসিয়ালি হয় সাধারণত। কিন্তু বেতার বা টেলিভিশন প্রয়োজনই মনে করেন যে আমাদের 40 বছরের একজন সার্ভিস গিভার, যে সার্ভিস দিয়ে গেছে, তাকে একটা বিদায় জানাই। এইটা আমার জন্য একটা খুব আক্ষেপের জায়গা। এবং আমি চিন্তা করেছি, যদি ওরকম কাউকে যেতে হয়, আমার নিজ উদ্যোগে আমি তাকে ফেয়ারওয়েল দেব। তার পরিবারকে সে বলতে পারবে যে আমি 40 বছর পড়েছি, প্রতিষ্ঠান দেখো আমাকে কি সম্মান দিয়েছে। একটা সম্মান সূচক কিছু দেওয়া যেতেই পারে, দীর্ঘদিন কাজ করার, তাকে আমরা সেই সম্মানটা জানালাম। এইটা গড়ে ওঠেনি এখনো বাংলাদেশ টেলিভিশন বা বাংলাদেশ বেতার, এখনো গড়ে ওঠেনি। মানে ওনারা দিতে ব্যর্থ হয়েছেন আমাকে সেই সম্মানটা। সম্মান আমি এই জন্য বলবো, কারণ ওনারা দিলে এটা আমার জন্য অবশ্যই অনেক সম্মানের হতো, সেটা ওনারা দিতে ব্যর্থ হয়েছে। এইখানে আমার আফসোস মনে হয় না যাবে, এখনো প্রলেপটা আমি পাইনি। অনেক প্রতিষ্ঠান যেতে পারি না, বাড়ি বয়ে এসে দিয়ে যায়, কিন্তু যারা আমাকে গড়েছে বা যাদের কারণে আজকে আমি সোসাইটিতে এত বেশি মানুষের কাছে ভালোবাসার পাত্র, তারাই আমাকে ভালোবাসেন। এটা হচ্ছে আমার দুঃখ। টেলিভিশন বা বেতার আসলে আমাকে ভালোবাসতে পারেনি। আমি কাজই করে গেছি এখানে, কিন্তু ওদের শ্রোতা দর্শকের ভালোবাসা পেয়েছি, কর্মকর্তাদের ভালোবাসা পাইনি। আমি এটাকে সেকেন্ড হোম ভাবতাম। আমি ভাবতাম আমার পরিবারের পরে এটা হচ্ছে আরেকটা পরিবার। রেডিও বা টেলিভিশনকে আমি পরিবার ভাবতাম, কিন্তু
আমাকে পরিবারের সদস্য ভাবেনি ওরা, এটা আমার কষ্ট। এখান থেকে অনেকে চলে গেছে, যেমন আসমা আহমেদ চলে গেছে, এখন সে কাজ নিয়ে যায়নি, বাট হাজবেন্ডের কর্মসূত্রে সে বাইরে থাকে, ফেয়ারওয়েল দেওয়ার সুযোগ হয়নি। কিন্তু আমাকে তো ফেয়ারওয়েল দেওয়ার সুযোগটা ছিল, আমাকে বিদায় জানানোর সেটা আপনি ডিজার্ভ করেন আসলে, ছিল সুযোগটা। অনেকে তো এখান থেকে কাজের অন্য দেশে চলে গেছে, কিন্তু আমি তো যাইনি, আমি তো আছি আপনাদের মাঝখানে থাকি। একদিনের জন্য মনে হয়নি যে রেহানা একটা অনুষ্ঠান করবো আপনার জন্য আসেন। এইটা আমার জন্য অনেক দুঃখের, অনেক বেদনার, অনেক কষ্ট। আমি পরবর্তী কাউকে এভাবে যেতে দেবো না, আমি নিজের উদ্যোগে করবো, সে যেন সম্মান নিয়ে বাড়ি যায়। এটা আমার জন্য অনেক বেশি গৌরবের হতো। আমার ফ্যামিলি আমাকে ভালো না বাসলে, আমাকে পৃথিবীর লোক ভালোবাসলেও লাভ নাই। আমাকে যারা তৈরি করেছেন তারাই যদি আমাকে সেই সম্মান না দেয়, বাইরের লোক সম্মান দিল কি দিল না কি যায় আসে, তাই না? সেটা আমার অনেক কষ্টের। সত্যি আসলে কষ্ট আমাদেরও হচ্ছে। এই মুহূর্তে যারা দর্শকরা আপনার এই কথাগুলো শুনছে তারাও কষ্ট পাবে যে দীর্ঘ 40 বছর যে মানুষটা রেডিও টিভিকে সার্ভিস দিয়ে এসছে, আজকে আপনি অবসরে আছেন। আমার অনেক জায়গায় যাওয়ার সুযোগ ছিল, কিন্তু আমি শিক্ষকতায় যেতে পারতাম, দেশের বাইরের কোনো রেডিও স্টেশনে কাজ করতে যেতে পারতাম, যে ওরকম যদি আমি ইয়ে করতাম, চেষ্টা না করেও পেয়েছিলাম, যেতে পারিনি। আমার শুধুমাত্র এটা ভালোবেসে, একেবারেই ভালোবেসে থেকে যাও, ভালোবেসে থেকে যাও। কেন ভালো, মানে আমার ভালো লাগতো, ভালোবাসতাম, আমি জানি না, মানে এখন ওই মায়াটা টানে না। এখন আমার মনে হয় ওখানে গেলে আমার কষ্ট হবে, নাই যাই, এরকম মনে হয়। কিন্তু ওনারা সম্মান দেওয়ার সুযোগটা হারিয়েছেন, ওনারা দিতে পারতেন। বাংলাদেশে এত পদক, এত কিছু দেওয়া হচ্ছে, মানে আমি দেখি আজকাল এটা বললে সরকারের সমালোচনা করা হবে, কিন্তু তাদের কন্ট্রিবিউশন কি যারা পদক নিয়ে বাড়ি চলে যাচ্ছে? আমার কন্ট্রিবিউশন তো আমার লাইফ, আমি পুরো লাইফটাকে এখানে কন্ট্রিবিউট করেছি। আমি যদি এর মধ্যে অপ্রাসঙ্গিকভাবে আমার ছাত্র জীবনের গল্প আনি, তাহলে সেই গল্প আমার সাথে যারা এই সংগ্রামের সাথী ছিলেন তারা অনেকেই পুরস্কৃত হয়ে অনেক ভালো ভালো পদে আছেন একই সংগ্রামের। কিন্তু আমি সেইটার আমি বলি যে ভালোবাসা থেকে করেছি, ওটার বিনিময়ে আমার দরকার নেই। কিন্তু এইখানে তো আমি আমার জীবনটা উৎসর্গ করেছি, আমি আমার লাইফ। 40টা বছর একটা মানুষ অনেক দূরে যেতে পারে যদি সে আরেকটা প্রফেশনে থাকে। এইখানে এটা মানে প্রসঙ্গক্রমে বলা যায় যে বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনে কিন্তু শিল্পী সম্মানীয় খুবই কম, একেবারেই বাইরে বলার মতো না। তো সেই সম্মানই নিয়ে যদি আমি থেকে যেতে পারি, অন্য আরো বড় কিছুর হাতছানিকে উপেক্ষা করে, কর্তৃপক্ষের কাছে তো আমি চাইতেই পারি, আশা করতে পারি। এটাই। তারপর আবার বলবো যে আপনি এত লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা পেয়েছেন, পেয়ে যাচ্ছেন, আপনার নামটা কখনো মুছে যাবে না এই নিউজ থেকে। সবসময় মনে করবে প্রজন্ম থেকে প্রজন্ম যে তাদেরকে আইডল ছিল, রেহানা পারভীন আপা ছিল। তো এই জিনিসটা কেউ মুছতে পারবে না, আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। এটা কিন্তু একটা মহামূল্যবান একটা সম্পদও বলবো না, একটা প্রাপ্তি। হ্যাঁ, প্রাপ্তি, এটা কেউ কেড়ে নিতে পারবে না। হয়তো গুটি কয়েক একটা প্রতিষ্ঠান থেকে গুটি কয়েক হয়তো কর্মকর্তারা আপনাকে সেই সম্মানটা দিতে কার্পণ্য বোধ করেছে, কিন্তু লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ কিন্তু ভালোবাসা দিতে কার্পণ্য করেনি, এবং আজীবন আমৃত্যু আপনি সেই ভালোবাসাটা পেয়ে যাবেন। আপনি তো অনেকের আইডল, তাই না? সবসময় নতুন প্রজন্ম সবসময় রেহানা পারভীন বলতেই তারা অজ্ঞান থাকে। হ্যাঁ, তো আপনার আইডল কে যদি জিজ্ঞেস করি, যদি নিউজের ক্ষেত্রে জিজ্ঞেস করি? আবার ঠিক আইডল বললে আমি তো বুঝে আসিনি এই প্রফেশনটায়। আচ্ছা, আমি ভালো লাগা, কথা বলার প্র্যাকটিস বা কথা বলতে মজা লাগাটা থেকে আমি এখানে এসেছি। কিন্তু এখানে আসার পর আমি একজন মানুষকে ভীষণ পছন্দ করতাম। তিনি তখন আর টেলিভিশনে ছিলেন না, তিনি ভয়েস অফ আমেরিকা চলে গিয়েছিলেন। দিলারা হাসান একটা ব্যক্তিত্ব মনে হতো আমাকে। লায়লা মোজাম্মেল পড়তেন টেলিভিশনে, লায়লা মোজাম্মেল ছিলেন কিছুটা, আব্বা ওনাকে ভীষণ পছন্দ করতেন, বিগ এ নিউজ রিডার। হয়তো আমার মধ্যে তার একটা ভাব আসছে, ভীষণ আর্ট পৌড়ে থাকা। আপা খুব সিম্পল ছিলেন লায়লা মোজাম্মেল। আচ্ছা, সিমিলারলি দিলারা হাসান, উনি যে কোনো সাজ করতেন, সাজতেন না, মানে উনি নিজেই একটা অলংকার, সাজতে হতো না। দিলারা হাসান আমার একটা আইডল বলা যেত। নিউজ পড়ার কারণে কি এটা কি অটোমেটিক্যালি আপনার মধ্যে এসছে একটা আলাদা একটা পার্সোনালিটি আপনি সবসময় মেনটেন করেন?
এটা কেন হয়েছে? এটা কি নিউজ পড়ার কারণে? আমি বিশ্বাস করি। আমি ছোটবেলায় ভীষণ চঞ্চল ছিলাম। এইটা বলা চলে আমি ডাকাবোকা ছিলাম, মানে মারামারি, ডান পিঠে। ইভেন আমি এই নিউজে ঢোকার আগে, নিউজের সুযোগ পাওয়ার আগে আমি খেলাধুলা করতাম। বাংলাদেশ মহিলা হকি দলের আমি ক্যাপ্টেন ছিলাম। হকি স্টিক নিয়ে বিশ্ববিদ্যালয়ে যেতাম এবং লাইব্রেরিতে স্টিকটা রেখে ক্লাস করতে যেতাম। এই যে আমার ভিতরে এক ধরনের পুরুষ ভাব বা ডান পিঠে ভাব, এই ভাবটা থেকে আমি বেরিয়ে আসতে পেরেছি নিউজ পড়ার কারণে। এটা আমি ভীষণভাবে বিশ্বাস করি। নিউজ পড়তে যদি সুযোগ না পেতাম, আজকে আমি ভলিবল খেলেছি, আজকে আমি হকি খেলেছি, কালকে ভলিবল খেলতাম, পরশু দিন আমি টেনিসে নাম লেখাতাম, হয়তো আমি ওই স্পোর্টস ওয়ার্ল্ডটাই থেকে যেতাম এবং একটা পুরুষালী মেয়ে হতাম। আমি একটা মহিলা মেয়ে হয়েছি। আমার ভিতরে যে এটাকে কি বলে, মেয়েলিপনা বা মাতৃত্ব বা কেয়ারিং ভাবটা, আমি যাকে যখন যেখানে যেভাবে আমি কারেকশনের সুযোগ পাই আমি বলি, এটা কি পড়েছো বলো তো। এই যে আমার ভিতরে একটা শেখানোর টেন্ডেন্সি বা এই যে মাদারলি একটা অ্যাটিটিউড, আমার মনে হয় এটা আমি ওখান থেকে বেরিয়ে আসতে পেরেছি বলে আমার ভিতরে তৈরি হয়েছে। প্রতিটি মেয়ের মনের মধ্যে একটা মা বসবাস করে, কিন্তু সেটা প্রকাশের সুযোগ থাকে না। ডান পিঠে হয়তো আমি আমার বাচ্চাকেও বেদ দিয়ে মারতাম হলে আমি যদি খেলাধুলার মধ্যে থাকতাম, তাই না? মানে আমার জীবনে খুব একটা মনে পড়ে না ওকে মারতে হয়েছে কখনো। একদিন বা দুদিন কোনোদিন যদি তাকে মারতেও হয়েছে, বাথরুমের দরজা বন্ধ করে কাঁদছি, শাসনের জন্য শাসন করতে হয়েছে। কিন্তু আমার ভিতরে যে মাদারলি এটা আমি বিশ্বাস করি নিউজ পড়ার কারণে। আমরা যারা আপনাকে খুব কাছ থেকে চিনি জানি, আমরা জানি আপনার একমাত্র সন্তান মেয়ে আছে, দেশের বাইরে থাকে, আপনি দেশে আছেন, মাঝে মাঝে যান, আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় আপনি বেড়াতে যান, মেয়ের কাছে যান। আপনি যদিও অনেক কাজে আপনি নিজেকে ব্যস্ত রাখেন, তারপরও কখনো কি নিজেকে খুব নিঃসঙ্গ, খুব একাকিত্ব মনে হয় আপনার কাছে? হ্যাঁ, কখন মনে হয় আমি বলি, যখন আমার মেয়েটা ওখানে অসুস্থ হয়, তখন আমার মনে হয় যে ওর কাছে থাকার কেউ নেই। আজকে আমি ওর কাছে থাকলে হয়তো আজকে ওকে একাই এটা ফেস করতে হতো না। আমি নর্মালি অসুস্থ হই না। আমার এই জীবনে এই পর্যন্ত বোধহয় কোথাও তোমরা শোনো নাই যে আপার জ্বর আসছে কিংবা আপা হাসপাতালে আসলে এটা শোনো নাই। মানে এটা একেবারে আমি মনে করি আল্লাহর ব্লেসিংস। আমি একা থাকি, আমি অসুস্থ হলে কে দেখবে, তাই না? এরকম। কিন্তু আমি অসহায় ফিল করি তখন যখন মেয়েটা অসুস্থ হয়। আমি আমার নিজের জন্য কখনই একা অসহায় ফিল। আমরা কাছ থেকে দেখেছি আপনি মেয়ের জন্য এত ফিল করেন, এত যে আমি তখন ভাবি যে আপা মেয়েকে এত পছন্দ করে, কিন্তু মেয়ে অনেক দূরে, কিভাবে আপা এত কষ্ট করে কষ্টটা নিয়ে আপা থাকে। তো এই জন্য আজকে আমি জিজ্ঞেস করে ফেললাম আর কি, আজকে আমার সঙ্গে দর্শকরা জানতে পারলো। তো একটু অন্যরকম প্রশ্ন করি, সবসময় তো এই খবর, এই নিউজ, এই কত রকমের খবরের সাথে আপনার বসবাস, গান শোনেন না পা কোনো অবসর মুহূর্তে? হ্যাঁ, একটা সময় খুব শুনতাম এবং পছন্দের গানগুলো লিখে দিয়ে আসতাম, ক্যাসেট করে আনতাম। কিন্তু ওইটাও চেঞ্জ হয়ে গেছে। এখন শুধু গাড়িতে যাওয়ার সময় ফোন করলে যেটা বাজে, প্রিয় গানগুলো ক্যাসেটে বা সিডিতে নিয়ে শোনার সেই সময়টা এখন আর হয়। সত্যি কথা বলি, এখন শুধু গাড়িতেই গান শোনা হয়। দারুণ লাগে। তাও তোমাদের পছন্দ যেগুলো বাজাও সেগুলো শুনি, সিডি বা ক্যাসেট করে বাজানো হয়। দারুণ লাগে। আপনি নিজে গাড়ি ড্রাইভ করেন, গান শুনতে শুনতে একেবারে আপনি রাজপথ পাড়ি দিচ্ছেন কাজের উদ্দেশ্যে, মানে অলওয়েজ ব্যস্ত। ঢাকা না, খুব স্মার্টলি বাংলাদেশ মানে আমি কি বলবো যে একটা 20 বছরের তরুণীও কিন্তু আপনার কাছে হার মানবে এই ক্ষেত্রে, তাই না? যে আপনার যে কর্ম উদ্যম, আপনার যে স্পৃহা, আপনার যে কিছু একটা করার যে মানে কি বলবো বাসনা, সেটা কিন্তু একটা তরুণীর মধ্যেও দেখা যায় না। হ্যাঁ, তো আপনাকে স্যালুট জানাই আপা, আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আপনি আমাদের আইডল, আপনি আমাদের মেন্টর, যেটাই বলি না কেন, আপনাকে আমি অনেক শ্রদ্ধা করি, সম্মান করি, এবং আমার মতো সারা বাংলাদেশের মানুষ আপনাকে শ্রদ্ধা করে, সম্মান করে এবং সবসময় তাদের মনের মধ্যে গেঁথে রাখে। অনেক ভালো থাকবেন আপা, অনেক কথা জানলাম, আপনার জন্য শুভকামনা রইল। তোমাকে অনেক অনেক বেশি আদর এবং ভালোবাসা, কারণ তোমার মাধ্যমে আমি অনেকগুলো কথা বলতে পেরেছি। যারা সত্যি আমাকে ভালোবাসেন তাদের প্রতি আমার একটা অনুরোধ, ভুলবেন না। আমরা ভুলবো না আপা, ভালো থাকবেন।
ভালোবেসে সখিনী ভৃতে যতনে আমার না